প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কীর্তিমানের গল্পকথা অনুষ্ঠানে। আপনারা যারা নিয়মিত এই অনুষ্ঠানটি দেখেন তারা নিশ্চয়ই জানেন দেশ যাদের নিয়ে গর্ব করে আমরা সেই সমস্ত গর্ব করবার মতো মানুষের জীবন ও কর্ম এই অনুষ্ঠানে উপস্থাপন করে থাকি। আজকেও ঠিক তেমনি একজন গর্ব করবার মতো মানুষ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন। আজকে যিনি উপস্থিত আছেন তিনি আমাদের চলচ্চিত্রের একজন বহুমাত্রিক বরেণ্য ব্যক্তিত্ব। তিনি একাধারে একজন চলচ্চিত্র পরিচালক, কাহিনী সংলাপ, চিত্রনাট্য রচয়িতা, যন্ত্র প্রকৌশলী, এরকম নানা গুণে গুণান্বিত একজন মানুষ আমাদের আজকের পর্বের ব্যক্তিত্ব। এই মানুষটি হচ্ছেন আমাদের সকলের প্রিয় ছটকু আহমেদ। আমরা আপনার জীবনের কথা শুনবো খানিকটা বৈঠকি আড্ডায় মুখোমুখি বসে, কিন্তু তার আগে আপনাকে নিয়ে আমরা একটি তথ্যচিত্র নির্মাণ করেছি, সেটি স্ক্রিনে দেখে আসব। বিখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদের জন্ম 1946 সালের 6 অক্টোবর। তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ জেলায় ও মায়ের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। পিতা মরহুম শরফুদ্দিন আহমেদ ছিলেন সিভিল ডিফেন্স অ্যান্ড ফায়ার সার্ভিসের ট্রেনিং অফিসার। মাতা মরহুমা জহুরা শরফুদ্দিন নারায়ণগঞ্জ গার্লস হাই স্কুলের শিক্ষয়িত্রী ছিলেন। পিতার সরকারি চাকুরির সুবাদে বিভিন্ন স্থানে থাকা হয়েছে তার এবং বিভিন্ন স্কুলেও পড়েছেন। 1964 সালে নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। এরপর ভর্তি হন তেজগাঁও পলিটেকনিকে। সেখান থেকে 1968 সালে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। ছটকু আহমেদ খুব ছোটবেলা থেকেই একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছেন। পত্রপত্রিকায় লেখালেখি করতেন ছোটবেলা থেকেই। 1962 সালে স্কুলে পড়া অবস্থায় প্রথম নাটক নির্দেশনা দেন রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর। সেই থেকে অসংখ্য মঞ্চনাটক নির্দেশনা দিয়েছেন তিনি। এর মধ্যে 1964 সালে ঢাকা পলিটেকনিকে 3 রাতব্যাপী মঞ্চায়িত নাটক পরিণতি ও 1974 সালে বেইলি রোডের মহিলা সমিতিতে দর্শনীর বিনিময়ে মঞ্চায়িত তার নিজের রচনা ও নির্দেশনায় নাটক আলোকিত অন্ধকার অন্যতম স্মরণীয়। পাকিস্তান টিভির ঢাকা কেন্দ্রের শুরুর দিকে 1966-তে প্রচারিত ধারাবাহিক নাটক অমর জীবন রচনা করেন। এরপর স্বাধীন বাংলাদেশে বিটিভি ও বেসরকারি চ্যানেলেও তার লেখা নাটক প্রচারিত হয়েছে। রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্র থেকে তার লেখা অসংখ্য জীবন্তিকা প্রচার হয়েছে, পাঠ করেছেন স্বরচিত গল্প। পড়াশোনা শেষ করে ছটকু আহমেদ খুব অল্প সময় সরকারি চাকরি করেন। কৃষি মন্ত্রণালয়ের ইরিগেশন ডিভিশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কাম সেকশন অফিসার হিসেবে প্রথমে রাজশাহী, পরে দিনাজপুর, ঠাকুরগাঁও হয়ে ঢাকা নারায়ণগঞ্জ সেচ প্রকল্প ডিএনডিতে কর্মরত থাকা অবস্থায় সংস্কৃতি অন্তপ্রাণ ছটকু আহমেদ চলচ্চিত্রে আসেন। 1972 সালে ঋত্বিক কুমার ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে ছটকু আহমেদের চলচ্চিত্রে আগমন। ছটকু আহমেদ প্রথম চলচ্চিত্র স্ক্রিপ্ট রচনা করেন 1976 সালে এজে মিন্টুর মিন্টু আমার নাম চলচ্চিত্রের জন্য। এরপর 1977 সালে মোতালেব হোসেনের অশান্ত সংসার চলচ্চিত্রের স্ক্রিপ্ট রচনা করেন। এ যাবৎ মুক্তিপ্রাপ্ত 3 শতাধিক চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন ছটকু আহমেদ, যার মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র সত্য মিথ্যা, বাংলার বধূ, লালু মাস্তান, পিতামাতা সন্তান, ঘাতক ও চেতনা অন্যতম। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবি স্বামী কেন আসামি, মেয়েরাও মানুষ, জবাবদিহি, শেষ যুদ্ধ, রাজা রানী বাদশাহ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। চলচ্চিত্রে লেখার সাথে সাথে ছটকু আহমেদ এ যাবৎ 16টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নাতবউ 1982 সালে মুক্তি পায়। 2024 সালে মুক্তি পায় আহারে জীবন। বিভিন্ন সময়ে 4টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। চলচ্চিত্র সম্পর্কিত বিভিন্ন সংগঠনের সংগঠক হিসেবেও বিভিন্ন সময় তিনি দায়িত্ব পালন করেন। চলচ্চিত্র লেখক সমিতির প্রথম নির্বাচিত মহাসচিব ছিলেন।
দীর্ঘদিন চলচ্চিত্র পরিচালক সমিতিতে সাংস্কৃতিক সম্পাদক, কার্যকরী সদস্য ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছটকু আহমেদ তার কাজের স্বীকৃতি হিসেবে এ যাবৎ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে অসংখ্য পুরস্কার, সম্মাননা ও স্বীকৃতিতে ভূষিত হয়েছেন। 1989 সালে এজে মিন্টু পরিচালিত সত্য মিথ্যা চলচ্চিত্রের শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তার পরিচালিত গৃহবিবাদ চলচ্চিত্রটি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির 3টি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন ছটকু আহমেদ। অত্যাচার ছবিটি কায়রো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। চেতনা ছবিটি সঙ্গীত বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে এবং সত্যর মৃত্যু নেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। ব্যক্তিগত জীবনে ছটকু আহমেদ কক্সবাজারের মশরুরা আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির 4 কন্যা সন্তান রয়েছে। এদেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও বিকাশে একজন ছটকু আহমেদের অবদান অসামান্য। তথ্যচিত্রে আমরা আপনার জীবনের খানিকটা অংশ জেনে এলাম। আমাদের প্রত্যেকের একটা পরিবারে জন্ম হয়, সেই পরিবারটি সম্পর্কে জানা থেকে আলাপটি শুরু করতে চাই। আমার আব্বা ছিলেন সরকারি অফিসার, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স। সেই ডিপার্টমেন্টে আমার আব্বা ছিলেন ট্রেনিং অফিসার। 4 ভাই 2 বোন এবং সবাই মোটামুটি ভালো শিক্ষিত, এবং আমার মা স্কুল শিক্ষয়িত্রী। আপনার জন্ম মুন্সিগঞ্জ জেলায়? হ্যাঁ, আমার জন্ম হলো মুন্সিগঞ্জে। বাবার চাকরি সুবাদে বিভিন্ন জায়গায় কেটেছে। হ্যাঁ, আপনার সেই শৈশবের দিনগুলো কেমন ছিল সেটি একটু জানতে চাই। আমার মানে স্কুল জীবনটা প্রথম শুরু হয়েছে আমার চিটাগাঙে। আমার আব্বা ওইখানে অফিসার চাকরি ছিল। ওখানে আমি মিউনিসিপ্যালিটি হাই স্কুলে ক্লাস 4 পর্যন্ত পড়েছি। ওখান থেকে 58-এ আমার বাবা বদলি হয়ে আসে নারায়ণগঞ্জ, আমরাও বদলি হয়ে আসি এবং নারায়ণগঞ্জ হাই স্কুলে ভর্তি হই। সেখান থেকে ম্যাট্রিক 64-এ আমরা পাস করি ওখান থেকে। মাঝখানে 1 বছর জয়গোবিন্দ হাই স্কুল একটা ছিল। আমি খুব দুরন্ত ছেলে ছিলাম, তো ভালো লেখাপড়ায় ছিলাম না। মার্বেল খেলতাম, টাচ খেলতাম, দাবা খেলতাম, ক্রিকেট খেলতাম। দাবা চ্যাম্পিয়ন ছিলাম ক্রিকেট। আমি বলা যায় না জ্যাক অফ অল ট্রেডস। আমি কিন্তু ইন্টার ইনস্টিটিউট পাকিস্তানে আমি টেবিল টেনিসে চ্যাম্পিয়ন। আচ্ছা, আমি কিন্তু দাবায় চ্যাম্পিয়ন। আমি কিন্তু ব্যাডমিন্টন খেলি এবং ক্রিকেট খেলা ইন্টারন্যাশনাল আমার যে খেলা সেখানে আমি খেলেছি। তো লিগ খেলেছি আমি এমন কিছু নেই, শুধু ফুটবলটা বাদে অলরাউন্ডার। তো এইগুলো আমি বেশি করতাম। আমার বাবা ছিল সরকারি, তো একটুখানি রাসবাড়ির লোক ছিল। আচ্ছা, বাবা একটু ধমক টমক দিত, সেই দুরন্তপনাটাকে একটুখানি চাপিয়ে রাখতাম। কিন্তু নাটক করা বা লেখা এসবের মধ্যে আব্বা কিন্তু বাধা দেয়নি। খুব ছোটবেলায় লেখালেখি শুরু খুব। আমি তো 62 থেকে লেখালেখি করি, পত্রিকায় লিখছেন। 64-এ আমি প্রথম নাটক ডাইরেকশন দিই। জি, 62 কি 4-এ ডাকঘর নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই নাটক আমরা নিয়ে গেছিলাম। আমাদের মহলে একজন খুব বিখ্যাত ডাইরেক্টর ছিল, ভূপেশ ঘোষ। আচ্ছা, তার কাছে নিয়ে গেছিলাম ডাইরেকশন দেওয়ার সময়। সে আমাদের খুব নিরাশ করে দিল, বললো, বাবারা, রবীন্দ্রনাথের ডাকঘর কঠিন নাটক, উনিও ঠিক মতো করতে পারেনি, তোমরা এটা কি করবে, অন্য কিছু করো। তখন আমার বন্ধুরা, এই যে হাবিব খান খুব বড় প্রডিউসার, সে সবাই মিলে বললো, তুই ডাইরেকশন দে। এই শুরু হয়ে গেল ডাইরেকশন দিয়ে দিলেন। আচ্ছা, তখন কিসে পড়তেন, কোন ক্লাসে পড়তেন? ক্লাস 8-এ কি 9-এ হবে। বাহ, তখন থেকে। আপনি তো টিভি নাটক লিখেছেন সেই 66 সালে। তো তার আগে আমি একটু আলাপে আসি যে আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সেই দুরন্ত ছেলেটি ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেন কেন? আসলে মানে লেখাপড়াটার মধ্যে আমি খুব একটা ইন্টারেস্ট ছিলাম না, খুব ভালো রেজাল্ট করতে পারিনি ম্যাট্রিকে। তখন পলিটেকনিকটা ছিল আমাদের মতো সোকল ছেলেদের আশ্রয়স্থল। তেজগাঁ পলিটেকনিক। হ্যাঁ, তেজগাঁ পলিটেকনিকটা আমাদের ওই বুয়েটের মতো পড়ার মতো মানে ওই লেখাপড়ার যোগ্যতাটা ছিল না। তো এখানে আমাদের ওখানে ভর্তি করিয়েছিল। আর আমি কোনোদিনও প্রাইভেট মানে এই যে নর্মাল লেখাপড়ার মধ্যে যেতাম না। আচ্ছা, এবং এখানে গিয়ে প্রথমে সবচেয়ে বড় আশ্চর্য ব্যাপার হচ্ছে যে আমি যেদিন ভর্তি হলাম সেই দিনের যে নবীন বরণ উৎসব হয়েছে, যে নাটক হয়েছে, আবুল কাসেম স্যার, তোমাদের এখানে খুব বিখ্যাত লোক, উনি সবসময় আমাদের পলিটিক্যাল নাটক ডাইরেকশন দিত। কিন্তু ওই নাটক আমি ডাইরেকশন দিয়েছি। 3 রাত পরিণতি নাটক, নবীন বরণ উৎসবের নাটক, মানে আমাদের বরণ করা যে উৎসবের নাটক,
সেই নাটক আমি ডাইরেকশন দিয়েছি। আমাদের পলিটেকনিকে বিরাট অডিটোরিয়াম আছে, ওখানে করেছি। মামুনুর রশিদ আছে, মামুনুর রশিদ, আমি সেটাই মামুন আছে, বলছিলাম। গুণ ছিল এখানে আসতো। নির্মলেন্দু গুণ ছিল সেই সময়, বলা যায় এই যে দিকপালদের একটা আখড়ায় পরিণত জহর ভাই ছিল, জহির হক খুব জি। বিখ্যাত ডাক্তার, রুহুল আমিন সাহেব ছিল, গাংচিলের ডাইরেক্টর। হুম। মানে আমরা তখন খুব কালচারাল লাইনে খুব বেশি করতাম। জি। এবং এমন করেছি আমরা একটা নাটক করেছিলাম আধুনিক সম্রাট আকবর, ওটা লেখা ছিল মামুন গুণ এদের লেখা। ওটার মধ্যে স্টেজের মধ্যে আমরা টিভিএনএ রেডিও ডিপার্টমেন্টের থেকে ট্রান্সমিট করেছি, সবাই দেখেতে বসে বসে হলের মধ্যে। আচ্ছা। মানে তখনকার আমলে, সেটা 66-এ বা তখন আমরা এটা করেছি, ওখানে বসে বসে আমরা নাটকটা করেছি, সেটা টেলিকাস্ট হচ্ছে। আচ্ছা। এবং রেডিওতে সবাইকে আবার ট্রান্সমিট ব্যান্ড বলে দিয়েছে যে এত ব্যান্ডে ধরো, ওরা ধরেছে, ওরা শুনতে পাচ্ছে। আচ্ছা। আমাদের রেডিও ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে সব করেছিল এগুলো। বাহ। পড়াশোনা শেষ করে সরকারি চাকুরিতে যোগদান করলেন। আপনার আমি- দাদা ছিলেন সরকারি চাকুরিজীবী, বাবা ছিলেন সরকারি চাকুরিজীবী, সেই সুবাদে কি আপনি সরকারি চাকরি? না, আমার হয়েছে কি, আমি আবার গিয়ে বলছিলাম খুব দুরন্ত ছিলাম। আমি তখন ওই যে খুব গণনাটক করতাম, এই যে আছে না বিখ্যাত এরা, এদের নিয়ে আমরা খুব গণসঙ্গীত করতাম। আচ্ছা। গ্রামে গ্রামে চলে যেতাম, ছায়ানাটিকা করতাম, সামনে সব বসতো, পিছনে ছায়ানাটক দেখা যেত, এখানে গান করতো, গণসঙ্গীত আসর করতো। তা ওইখানে বসে আমরা এত বেশি কালচার করতাম যে বাবা বলতো, তুই কি লেখাপড়া করলি, পাস করলি, কি চাকরি করবি না? আমি কিন্তু চাকরি করেছি অনেক পরে। তা আমাকে চাকরিতে নিয়ে গেছে 72 সালে। আচ্ছা। স্বাধীনতার পরে গিয়ে আমি ঢুকেছি সেই ইরিগেশন ডাইরেক্টরেটে, সরকারি চাকরি। জি। সেখান থেকে ঢুকে যখন আমি মানে মাত্র 6-7 মাস হয়েছে, এই সময় ফোন দিয়েছে হাবিব খান যে ঋতিক ঘটককে নিয়ে আসতেছি, তুই ওটা রেসিডেন্ট ডাইরেক্টর। ইত্তেফাকের মধ্যে বিরাট নিউজ ছাপা, তখন তো ফোন টোন ছিল না, তো নিউজ একজন দেখালো যে আমার তখন ভাষণ নাম কিন্তু আমার সৈয়দুদ্দিন আহমেদ, এটা বাপদাদার নেওয়া নাম। ছোটকু আহমেদ কিন্তু ফিল্মে আসার পর ফিল্মে হয়েছে, আসা নাম, কারণ জি। তখন সরকারি অফিসাররা নাম নিয়ে কাজ করতে পারতো না, তাদের একটা ছদ্মনাম নিতে হতো, তখনই আমি ছোটকু আহমেদটা নিয়েছি। তো সরকারি চাকরি ছেড়ে দিলেন খুব অল্প সময়, এটা কি চলচ্চিত্রের কারণেই ছেড়ে দিলেন? আসলে আমি চলচ্চিত্রটাকে তখন, চলচ্চিত্রটা কিছু বুঝি টুঝিনি, তখন আমি হ্যাঁ। নাটক করতি, নাটকের ব্যাপারে। তো চলচ্চিত্রের যে দুজন ডাইরেক্টর ছিল আমাদের খুব প্রিয়, হাবিব খানের প্রিয় ছিল ঋতিক ঘটক, আমার প্রিয় ছিল সত্যজিৎ রায়। তো আমরা খুব যুদ্ধ করতাম, ঝগড়া করতাম। তো হাবিব যখন স্বাধীনতার যুদ্ধে চলে গেল, তখন এখান থেকে সত্যজিৎ একালে ঋতিক ঘটকের সাথে কথা বলে তিতাসি কিরণদিনাম করার জন্য প্ল্যান করলো। তো তখন সে আমাকে বললো যে তোকে তিতাসি কিরণদিনামে কাজ করতে হবে। তা আমি তিতাসি কিরণদিনামে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে ঢুকে গেলাম। আপনি তখন ফিল্ডে কাজ করছেন? তখন এখন আমি সেই ঠাকুরগাঁয়, আচ্ছা। দিনাজপুর, রাজশাহী চষিয়ে বেড়াচ্ছি আমার হ্যাঁ। ইঞ্জিনিয়ারিং কাজ করে। ওইখান থেকে চলে আসলাম আমরা, এসে এখানে জয়েন করলাম ঋতিক ঘটকের সাথে, সহকারী সহকারী পরিচালক পরিচালক তিতাস হিসেবে। একটি ব্রাহ্মণবাড়িয়া নদী নাম। আউটডোরে শুটিংয়ে গেলাম, ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর চাকুরিটা পাড়ে। কি হলো? রিজাইনও দিনই কিচ্ছু নেই, তারপরে আমি আবার গিয়ে জয়েন করেছি চাকরিতে। ও, তিতাস একটি নদীর নাম নামে করবার পরে আবার জয়েন করেছি। তাহলে আচ্ছা। আমাকে বদলি করেছে ডিএনডি প্রজেক্টে, ঢাকা নারায়ণগঞ্জ ড্যামরা প্রজেক্ট একটা আছে যে সিমনাই, জি। এখানকার আমি সেকশন অফিসার ছিলাম। এখানে আসার পরে ওই বৈরাগীর দিয়ে একটা ছবি শুরু করলাম আমরা, শিয়ানা। টুকটাক করে তখন আমরা ছবি করছি, তিতাসে কিন্তু আমাদের ভালো চলেনি, ব্যবসা হয়নি। জি। তখন আমরা টুকটাক করে ছবি শুরু করেছি, একটা প্রতিষ্ঠান করেছি শাওন সাগর, এবং আমরা 6 জন সেটার মালিক। হ্যাঁ, এই যে মিন্টু, বৈরাগী, তমিজুদ্দিন রিজভী, আওলাদ হোসেন চাকরাদার, আমি এবং মহিউদ্দিন স্যার, খুব নাম করা ভদ্রলোক, আচ্ছা। ডাইরেক্টর। হ্যাঁ। শীত বিকেল, তোমার আমার ছবি যে করেছে, জি। তো ওনাদের নিয়ে আমরা এই প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠা করার পরে এক এক পর একটা ছবি আমরা শুরু করি। আচ্ছা। প্রথমে বৈরাগীকে দিয়ে, তারপরে তবিজকে দিয়ে, তারপরে এই যে মিন্টুকে দিয়ে, তারপরে আমাকে দিয়ে, মানে আমরা এক একজন ডাইরেক্টর হব আর সবাই থাকবে আমাদের অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা। এই একটা প্ল্যানিং নিয়ে আমরা একটা গোষ্ঠী বানিয়ে, যে আমাদের পকেটে যা টাকা পয়সা আছে দিয়ে করবো, এবং সব টাকাই হাবিব খান দিত। তো ওদের টাকা পয়সা দিয়ে তখন আমরা ছবিটা এক একটা করে শুরু করি। এবং আমাদের মিন্টু আমার নাম ছবিটা যখন প্রথম শুরু করলো, এই যে মিন্টু, সে তখন আমাকে দিয়ে স্ক্রিপ্ট দেওয়াল, হ্যাঁ, আপনার প্রথম স্ক্রিপ্ট। প্রথম স্ক্রিপ্ট আচ্ছা। আমাকে এসে বললো আপনি স্ক্রিপ্ট করবেন, আপনি তো নাটক অনেক করেন, নাটক লিখছেন, অনেক নাটক প্রচার হয়েছে, তো আপনি করেন। তাই বললাম আমি কি কোনো আইডিয়া নেই, গল্প একটা আইডিয়া তো দেবে না। তো আইডিয়া দিলাম এবং করলাম, এবং সুপার বাম্পার ডুপার হিট, সুপার ডুপার হিট। জি। এবং এরপরের ছবিটা প্রতিজ্ঞা আরও বেশি হিট। এই যে ঢুকে গেলাম, তখন চাকরির প্রতি আর কোনো মোহ ছিল না। ও, এই চাকরির পাশাপাশি এই এইটাই কাজগুলো করতাম। করছেন? এবং আচ্ছা। তখন একটা অপরাধ বোধ ছিল, আমার মা আমাকে বলতো যে তুই চাকরিও রাখছিস, এটাও রাখছিস, কোনটা ছাড়বি? আচ্ছা। আমাকে চাকরি ছেড়ে দিই, বলে চাকরি ছেড়ে দিলে কী লাভ হবে? আমি কি দেখো বাবা, এর নাম হবে। এবং পরে আমাকে বলেছিল তোর কী নাম হয়েছে? আমাকে তেঁতুলিয়া থেকে টেকলা পর্যন্ত ছোটকু আহমেদ বলে সবাই চিনে।
এটা কিন্তু চাকরি করলে আমার হতো না। চাকরি করলে আমার ডিপার্টমেন্টের লোকরা চিনতো বা আমার বাড়ি গাড়ি হতো, কিন্তু অত একটা সুনাম, একটা সৃষ্টি, একটা কৃষ্টি, একটা সংস্কৃতির প্রতি যে নিবেদিত, এটা থাকতো না। চাকুরিটার কি হলো? চাকরি কবে ছাড়লেন? চাকরিটা ছাড়া হয়নি, ছাড়াই হয়নি? ছাড়াই হয়নি, ওটা আপনি চলে গেছে। মানে আমি আজও বলি, সেটা যাই হোক, দিদি সেটা কিছু দিইনি, ছাড়া হয়নি? কিচ্ছু হয়নি। আচ্ছা। ওটা এখন এই ডিএনডি প্রজেক্টের চাকরি লাস্ট, মানে আমার পোস্টিং ছিল এখানে, ওখান থেকেই আমি আস্তে আস্তে চলে আসছি ফিল্মে। চলে আমার এসেছেন। কোনো চাকরি ছাড়াও হয়নি, চাকরি মানে কোথাও আমাকে কোনো চিঠিও দেয়। বিয়ে শাদী কবে করলেন? আপনার স্ত্রী আছেন, 4 কন্যা সন্তান আছেন, তাদের সম্পর্কে একটু জান। আমাদের পার্টনার ছিল সৈয়দ হাসান ইমাম সাহেব, তিনি আমাদের ডিস্ট্রিবিউটার। আচ্ছা। মানে আমরা যে যাত্রিক পরিবেশকে বসতাম, ছবি করতাম আমরা 6 জন, উনি আমাদের ছবিটা ডিস্ট্রিবিউট করতাম। আচ্ছা। তখন ডিস্ট্রিবিউটারের একটা রোল ছিল ভালো, বিশাল একটা ভূমিকা ছিল। ভীষণ রোল ছিল। তারা ছবিটাকে অর্ধেক ফাইন্যান্সই তারা করতো, আচ্ছা। হলের থেকে টাকা এনে করতো। তো সেই হাসান ভাই একদিন বলে, তোমার বয়স কত হয়েছিল? আমি 33-34। বিয়ে তো বোধ আর করবে না। আমি বিয়ে করবো না মানে? আচ্ছা। 34 বছর পার হয়ে যাচ্ছে, বিয়ে যদি এখনই না করো, কবে তোমার বাচ্চা হবে, কবে তুমি মানুষ করবে, কবে তুমি মরবে, ওরা কি করবে? আচ্ছা। ওরা তো এতিম হয়ে যাবে সব। আমাকে তাহলে বিয়ে করে ফেলো। তারপরে আমরা গেলাম বউ দেখতে, হাসান ইমাম সাহেবের ওয়াইফ লায়লা হাসান। উনি গিয়ে আমার বউকে সাজালো টাজালো সুন্দর করে। হাবিব খান বললো, তোমার আর কোনো কথা নেই, এটা আমাদের পছন্দ হয়েছে, বিয়ে করো। এবং ওইখানেই আমরা বিয়ে টির সেই বউটাই বিয়ে করলেন? হ্যাঁ। এবং সেটি আছেন এখনো? এখনো এবং আছে। 4 কন্যা। কথা বলতে কি, আমার জীবনে বউ, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা দেখে আমি 100% স্যাটিসফাইড। মানে এত সুখের সংসার আমার, যে আমি আল্লাহর কাছে আর কিছু চাইনি। টাকা আপনাকে পয়সা দেখে সেটি বোঝা যায়। আমার কিচ্ছুতে নেই, কিন্তু এখন পর্যন্ত এই যে বাসা থেকে বেরোলি বউ জিজ্ঞেস করলে কখন ফিরবে, এই কথাটা এখন কোনো বাড়িতে চলে না। বাসার থেকে একটু দেরি হলে, সন্ধ্যা হলে টেলিফোন করে যে আসছো না কেন? আমি এই কাজে আসতেছি। আমার খুব ভালো লাগে এই যে একটা পরিবারকে, যে মেয়েরা ফোন দেবে, একটু সন্ধ্যা পড়লে গেলে এক একটা করে ফোন দেবে। আপনি 4 কন্যা সন্তানের জনক, তাদের সম্পর্কে একটু জানি, তারা কি করছে? 4 জনই মাস্টার্স পাস করা, 4 জনই ব্রিলিয়ান্ট ছাত্রী। আমরা একটা সাজানো সুখের সংসারের গল্প শুনছি, সেই সংসারের আমরা কাউকে পেয়েছি, তারা আপনাকে নিয়ে কথা বলেছেন। আমরা সেটি একটু স্ক্রিনে দেখে আসবো। আমার নানা আসলে সর্বগুণে গুণান্বিত একজন মানুষ। তার মতো মেন্টালি স্ট্রং মানুষ এখন পর্যন্ত দেখতে পারিনি। এই বয়সে সে যেভাবে দৌড়িয়ে মুভি করে, যেভাবে মুভি ডিরেকশনগুলো দেয়, এগুলো সত্যি ইন্সপায়ারিং। তাছাড়াও আমি এখন দাবা খেলার পিছনে আমার নানার অবদান সবচেয়ে বেশি। আমার নানা না থাকলে আমি যথেষ্ট সন্দেহ আছে আমি দাবার জগতে আদৌ আসতাম কি না। আমার দাবারের সাকসেসের পিছনে আমার নানার অবদানটাই পুরো। সে আমাকে নিয়ে বিভিন্ন টুর্নামেন্টে যেত, ইভেন গেম হারলে আমাকে সবসময় ইন্সপায়ার করতো যে এটা হারছে তো কী হয়েছে, পরেগুলো প্রস্তুত করো। সো আমার এই ইন্সপায়ারেশনটা নানা থেকেও পাওয়া। তাছাড়া আমার নানার ব্যাপারে যদি আরও বলতে হয়, আমার নানা খুবই হাস্যোজ্জ্বল একজন মানুষ। ওনার মতো এত হাস্যোজ্জ্বল মানুষ আমি আর এখনও পর্যন্ত কখনো দেখিনি। উনি যে ধরনের পরিবেশে, যে ধরনের মানুষের সাথেই মিশুক না কেন, সবসময় মিশে যেত। এই গুণটা আমাকে সত্যি অনেক বেশি অনুপ্রাণিত করে। বাবা হচ্ছে তার চলচ্চিত্রের যে কাজগুলা সে ডিরেকশন দিতে খুব পছন্দ করেন। আমার কাছে মনে হয় সে যদি কাজে ব্যস্ত থাকেন তাহলে সব থেকে বেশি সুস্থ থাকেন। সে তার 78 ইয়ার্স বয়সে এখনও তাকে আমি যখন তার কাজে মনোযোগ দিতে দেখি, আমি একটা অন্যরকম এনার্জি ফিল করি যে এই বয়সে তার মেন্টাল হেলথ অনেক, মানে মেন্টাল স্ট্রেংথটা যেটা তার অনেক বেশি। আমি দোয়া করি আব্বু যেন যতদিন আছেন আমাদের সাথে এভাবে হেলদিভাবে স্ট্রংলি আমাদেরকে সামনের পথটা দেখিয়ে দিতে পারেন। আপনারাও আমার বাবার জন্য অনেক দোয়া করবেন। বাবা হচ্ছে আমাদের গর্ব, বাবা আমাদের অহংকার, বাবা আমাদের পরিবারের হচ্ছে মেরুদণ্ড একটা, যে মেরুদণ্ডবিহীন আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। তো বাবার সাথে আমার সম্পর্কটা হচ্ছে অন্যরকম। আমি জানি না বাকিদের, মানে বাবা মারা বাচ্চাদেরকে কীভাবে বড় করে, কিন্তু বাবা আমাকে সবসময় উৎসাহ দিয়েছে, এতটা কনফিডেন্স দিয়েছে যে আমার এখন জীবনের পথে চলার কোনো কিছুতেই বাধা আসে না। সততা কী জিনিস, এই অনেস্টির সাথে চলা, সত্যতাভাবে সৎ পথে চলা, তারপর মানুষের উপকারে আসা, এই মানে এভাবে করে বড় করেছে যে বিপদ আপদে কিভাবে চলতে হবে, মানুষকে সাহায্য করতে হবে, এই ব্যাপারগুলো বাবার থেকেই আমাদের শেখা। বাবা হচ্ছে আমাদের 4 বোনের কাছে বন্ধুর মতো। ছোটবেলা থেকেই বাবা আমাদের সকল আবদার, শখ, ইচ্ছে পূরণ করে এসেছে। বাবার মুখ থেকে কখনো না শব্দটি শুনিনি আমরা। আর বাবা আমাদেরকে সকল প্রবলেমের সলিউশন
সব সময় দিয়ে এসেছে। কখনো কোনো প্রবলেম হলে তার সমাধান সঠিকভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে, কখনো ভুল করলে ওটা সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে কোনটা ভুল হচ্ছে কোনটা সঠিক সেটা আমাদেরকে ঠিক মতো ব্যাখ্যা করে দিয়েছে। আল্লাহর কাছে এই দোয়া করি যে বাবা সবসময় সুস্থ এবং ভালো থাকুক। আমার বাবার কথা বলতে গেলে যেটা বলবো সেটা হচ্ছে উনি অসাধারণ একজন মানুষ। ওনার মনে মানুষের জন্য প্রবল ভালোবাসা। উনি হচ্ছেন আমাদের বটবৃক্ষ। ওনাকে ছাড়া আমরা কিছুই চিন্তা করতে পারি না। উনি আমাদের স্কুল লাইফের ফর্ম ফিল আপ থেকে শুরু করে চাকরির ক্ষেত্রে সব কিছুতে আমার বাবা আমাদের ছায়ার মতো চলে গেছেন। ওনাকে ছাড়া আমরা কিছুই চিন্তা করতে পারি না। আপনি আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বিবাহিত জীবন ৪৫ বছর। উনি মানে আমাকে অনেক সাহায্য করেছে সব সময়, যখন যা বলেছে সব কিছু এনে দিয়েছে। স্কুলের লেখাপড়ার জন্য যাবতীয় খরচ সব কিছু, কোনো সময় কোনো কিছু তো না করেনি। যখন যা বলেছে সবই করেছে, নিয়ম মতোই চলেছে। আবার অনেক সময় তো শুটিংয়ের কাজে অনেক সময় করতে পারে নাই, তা আমাকে ওইটা ম্যানেজ করতে হয়েছে আর কি। যত ওর কাজকর্ম থাকুক, যত কিছুই থাকুক, আমি যদি বলেছি আজকে এখানে বেড়াতে যাব বা ওখানে যাব, তখনই সে সব কাজ ছেড়ে আমাকে আগে বেড়াতে নিয়ে গেছে। আমি সবসময় তাকে উৎসাহ দিয়েছি, এটা করো বা ওটা করো। উনি করতে চাইলে আমি কোনো সময় কোনো ব্যাপারে না করিনি। স্বামী হিসেবে সে খুবই ভালো, বাবা হিসেবেও সে খুব ভালো। আমি দোয়া করি আল্লাহর কাছে উনি যেন সুস্থ থাকে, ভালো থাকে। চটকু ভাই, সুখী পরিবারের সুখী মানুষগুলোর কাছ থেকে আপনার কথা সম্পর্কে জেনে এলাম। আচ্ছা, আবার আপনার কর্মপ্রসঙ্গে আসি। কাহিনী, চিত্রনাট্য রচনায় বলা যায় বাংলাদেশের শীর্ষ মানুষদের একজন। চলচ্চিত্র পরিচালনা করেছেন, আপনি নেপথ্যের নানা শাখায় কাজ করেছেন। পরিচালনা করেছেন 16টি চলচ্চিত্র। প্রথম চলচ্চিত্র নাত বউ, আর সর্বশেষ চলচ্চিত্র আহারে জীবন এই রিলিজ হয়েছে। তা আমি যদি দেখি যে আপনার চলচ্চিত্র রচনার চাইতে, কাহিনী চিত্রনাট্য রচনার চাইতে পরিচালনাটা কম কেন? পরিচালনাটা হচ্ছে আর কি মানে একটা বিরাট বাজেটের ব্যাপার, এবং একজন মানে কতগুলো ক্রাইটেরিয়া আছে। মানে আপনি যদি সুপারহিট বাম্পার হিট ছবি দেন তো আপনার কাছে ছবি আসে। যেমন এই যে মিত্র কাছে অনেক ছবি আসতো, আমার ছবি কিন্তু ওরকম মাপের হিট হতো না। আমার এক সত্যের মৃত্যু নাই, বুক ভালো ভালোবাসার, বুকের ভিতর আগুন, এগুলো কয়েকটা ছবি ছাড়া আমার ওরকম মানে বড় মাপের কোনো হিট ছবি নেই। সুতরাং প্রডিউসাররা আসলো, আর প্রডিউসার আমাকে দিয়ে লেখাতে বেশি পছন্দ করতো। এবং আমিও লিখতে লিখতে যখন দেখতাম যে আমার গল্পটা ঠিকমতো ওরা চরিত্রায়ন করতে পারছে না, চলচ্চিত্রায়ন, তখনই আমি ডাইরেকশনের দিকে ঝুঁকতাম। নাহলে আমি ডাইরেকশন কিন্তু আমার খুব একটা প্রফেশন না, আমার লেখাটাই আসলে ছিল প্রফেশন। লেখাতেই আমি সেই 1965 থেকে টাকা কামাই। তো এখান থেকে আমি বললাম যে এই ডাইরেকশানে যখন আসলাম, তাও আসলাম ওই যে বললাম না একটা ছিল, মানে রোল ছিল যে আমি আজকে আসবো কালকে আপনি আসবেন, ওরকম করতে করতে কিন্তু আমার আসা, অর্থাৎ সার্কেল। হ্যাঁ, একটা সার্কেল ছিল। লিখছেন, আবার আপনি যান্ত্রিক প্রকৌশলী হিসেবেও কাজ করেছেন, অনেকগুলো চলচ্চিত্রের সঙ্গে আপনি জড়িত আছেন। এর মধ্যে কোন জায়গাটিতে কাজ করতে আপনার বেশি ভালো লাগে, স্বাচ্ছন্দ্যের জায়গায় কোনটি? আমার আসলে লিখতে ভালো লাগে। লিখতে ভালো আমাকে লেখার পরে মনে করেন আপনি যে কোনো একটা সাবজেক্ট বলবেন যে এটার উপরে একটা লেখতে, আমি স্বচ্ছন্দে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে ফেলতে পারবো। বাহ! আমার মনে হয় যেন ওই যে অনেকে বলেছিল, মাইনা ভাষা মধ্যে বলেছিল যে আমরা শব্দ খুঁজি কোন শব্দটা এরপরে লাগাবো, আর অনেকের কাছে শব্দ এতগুলি এসে ভিড় করে যে সে কোনটা চয়েস করবে এই শব্দ থেকে। আমার অবস্থা তাই হয়। আমি যখন লিখতে বসি এতগুলি শব্দ আমার কাছে আসে যে তোমরা আমাকে ইউজ করো, আমাকে ইউজ করো, আমি ওখান থেকে বেছে বেছে একটা করে ইউজ করি। মানে আমার মনে হয় যে শব্দগুলো আমার হাত দিয়ে বেরোবার জন্য অস্থির হয়ে থাকে। এবং আপনার চলচ্চিত্রগুলোতে চমৎকার সংলাপ থাকে আপনার চলচ্চিত্রগুলো। হ্যাঁ, সংলাপ রাইটার হিসাবেই আমাকে একটু বেশি সবাই পছন্দ করে। কারণ আর আমি এটা ওই যে সেলিম জাভেদ বলে এক ভদ্রলোক ছিল ইন্ডিয়াতে, সংলাপ লিখে তারা খুব নাম করে ফেলতো, টিওয়ার তখনকার আমলে। তখন থেকে আমার ইচ্ছা হতো যে ওদের মতো যদি আমি সংবাদ লিখতে পারতাম, এবং আল্লাহ আমাকে সেই ইচ্ছা পূরণ করে দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা কি, আল্লাহ আমার প্রত্যেকটা খাতে খাতে ইচ্ছা পূরণ করে দিয়েছে। আপনি লেখার কথা বলছেন যে আপনার লিখতে ভালো লাগে, এবং আপনি চমৎকার চমৎকার সব কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ রচনা করেছেন। তো আজকে এই সময়ে এসে চলচ্চিত্রও কম হচ্ছে, অপেক্ষাকৃত দারুণ কম হচ্ছে, একদম নিদারুণ কম হচ্ছে। আজকে চলচ্চিত্রের গল্পগুলোর অবস্থাটা কি মনে হয় আপনার কাছে? কি দেখছেন? গল্প টল্প সব কিন্তু এখন ব্যতিক্রম দিয়ে হচ্ছে, ভালো হচ্ছে, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে চলচ্চিত্র এখন টেলিভিশনে চলে আসছে।
চলচ্চিত্র এখন মোবাইলে চলে আসে। তো চলচ্চিত্র কিন্তু দেখছে অনেক, মোবাইলে আপনি হিসাব করে দেখেন কত কোটি কোটি লোক দেখছে। আগে কিন্তু এত দর্শক ছিল না। এখন চলচ্চিত্রের প্ল্যাটফর্মটা বিভিন্ন হয়ে গেছে, আচ্ছা, এক জায়গায় নেই। এক সিনেমা হলে মানে গিয়েছিল ছবি না, ছবি এখন বিভিন্ন জায়গায়, এবং এখন এত ভালো ভালো গল্প হচ্ছে এবং এত ভালো ছবি হচ্ছে, বিশ্বাস করে এখন ছবিগুলো দেখলে মনে হয় যেন আমাদের দেশে ছবি খুব ভালো হচ্ছে। এক সময় ছিল আমাদের ছবিতে অত কিছু যন্ত্রপাতি ছিল না, অ্যানালগে কাজ করেছি, কিন্তু অ্যানালগে কাজ করলেও কী হবে, আমরা মানুষের মনকে নিয়ে খেলেছি, মানুষের আবেগকে নিয়ে আমরা বিচরণ করেছি। সেই জন্য আমাদের গল্পগুলো ওইভাবে লিখেছি যে কতক্ষণ পরে মানুষকে আমি কাঁদাবো, কতক্ষণ পরে মানুষটা আমার গল্পে রেখে এসে হাসবে, কতক্ষণ পরে একটা মারামারির মধ্যে যেতে চাইবে, মানে মানুষের ইচ্ছাটা যখন হবে তখন আমরা গল্পে ওটাকে প্রোভাইড করেছি এবং সেইভাবে আমরা করেছি। কিন্তু এখন মানুষকে গল্পই নিয়ে যাচ্ছে, আমরা মানুষকে টানতাম কিন্তু গল্প এখন মানুষকে টেনে নিয়ে যায়। একবার নিয়ে এসে একটা সিম্পল দিয়ে, এই যে কয়দিন আগে একটা ছবি হলো দেয়ালে দেশ, সিম্পল একটা লাশ নিয়ে বেরিয়ে যাচ্ছে, তাকে নিয়ে গল্প টেনে গেছে, ভালো টেনেছে। আমি এটা নিয়ে লিখেছি কালের কণ্ঠের মধ্যে, রিভিউ করেছি, ভালো করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সহজ, কিন্তু আমাদের দর্শক এখন চলে গেছে অন্য জায়গায়, হলে দর্শক নেই, আপনি নানা জায়গায় ভাগ হয়ে গেছে। আপনি মনে করেন একটা প্রডিউসার 2 কোটি 3 কোটি টাকা দিয়ে একটা ছবি বানাবে, সেই ছবি যদি না উঠে টাকা, তো সে কি করবে? ভাগ হয়ে যাওয়ার কথা বলছেন আপনি। আপনার সর্বশেষ চলচ্চিত্র মুক্তি পেয়েছিল 2005 সালে, প্রতিবাদী মাস্টার। জি জি জি। আর এই 2024 সালে এসে আহারে জীবন মুক্তি পেল। ওই সময় আনুমানিক প্রায় 1000 খানেক সিনেমা হল ছিল, আর এই সময়ে এসে 100-রও নিচে সিনেমা হল নেমে এসেছে। যে এই দুটোর মধ্যে আপনার ওই সময়ের চলচ্চিত্র রিলিজ হওয়া আর এবারের রিলিজ হবার অভিজ্ঞতাটি কেমন? আসলে আগেকার মানে সিনেমা হলগুলোতে মানে খুব যে ছবিগুলি যেত অনেক মানে মার্কেটাইজ হতো, বিজ্ঞাপন হতো, অনেকগুলিও মানে সেক্টরে কাজ করতে হতো, কিন্তু এখন ওইসব নেই। আর মাঝখানে সত্যি কথা বলতে কি অশ্লীলতা যখন আসলো তখন থেকে সিনেমা হলগুলো চলে গেল, আস্তে আস্তে সব চলে গেল। কারণ ভদ্রলোকরা যাচ্ছে না, একটা ফ্যামিলিতে গেলে 10-12 জন লোক একসাথে যায়, আর ফ্যামিলি যেখানে না ধরে সেই ছবি ধরে না। তো ফ্যামিলি যখন ডিসকাস শুরু হয়ে গেল তখন হলের অঙ্কও পড়ে গেল, আর ছবির কোয়ালিটি দিন দিন খুব খারাপ হয়ে গেল। আমাদের দেশে কিছু প্রডিউসার আছে, সবাই চারচোর ছ্যাপ দিয়ে বক ধরার মতো, মানে টেলিফিল্ম জাতীয় নাটক জাতীয় কিছু করে চুইংগামের মতো টেনে টেনে ওটাকে সিনেমার পর্দায় নিয়ে এসে আরও সিনেমাকে আরও অবস্থা খারাপ করে দিল। কিছু টেলিভিশনের লোক চলে এসে সিনেমাতে ঢুকে গেল, কিছু সিনেমার লোক গিয়ে টেলিভিশনে ঢুকে গেল, মানে একটা হজবরল অবস্থা হয়ে গেল। মানে সিনেমার যে একটা গতি ছিল, সিনেমা হলের যে ছিল, সে সিনেমা হলে থাকলো না। সিনেমা হলগুলি সে মানদত্তারা বলে, আর বাথরুমের গন্ধ, সিগারেটের ধোঁয়া, একটা ভ্যাবসা একটা বাড়ি অবস্থা, কোনো এয়ার কন্ডিশন চলে না, কোনো ভালো নেই, কার্বন চলে না, মাঝে মাঝে অন্ধকার হয়ে যায় পর্দা, তো মানুষ ডিস্টার্ব শুরু করে। তখন চলে এলো ভিসিআর, তখন চলে এলো টেলিভিশনের নাটক সিনেমা, তখন চলে এলো স্যাটেলাইট চলে এলো, তখন মানুষ আস্তে আস্তে তখন ঢুকে গেল এবং দেখলো যে ঘরে বসে হচ্ছে ভালো দেখছি, ঘরে বসে ডিজিটাল সাউন্ড শুনছি, ঘরে বসে আরাম করে শুয়ে, কোনো জ্যাম নেই, রাস্তা দিয়ে পার হতে হয় না, টিকিটে ব্ল্যাক করতে হয় না, ঘরে বসে বসে আমি এটা দেখতে পাচ্ছি। তখন এই সিনেমা হল থেকে লোকগুলো আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে গেল, আর ঘরের মধ্যে ঢুকে যাওয়ার পরে সিনেমার ধস নেমে গেল। সার্বিকভাবে চলচ্চিত্রে প্রদর্শনের জায়গাটি কমে গেছে, 100-র নিচে নেমে এসছে, আর এই অবস্থায় প্রযোজক বিনিয়োগ করে সেই টাকা উঠে আসছে না। এটি হচ্ছে রিয়েলিটি, বাস্তবতা। এই গত ঈদে 13টি চলচ্চিত্র রিলিজ হয়েছে, এর কটি লগ্নিকৃত অর্থ ফিরে এসেছে সেটি রীতিমতো গবেষণার বিষয়। বেশিরভাগই টাকা ফিরে আসেনি। বেশিরভাগ কেন, আপনি সবাই বলতে পারেন, অলমোস্ট সবাই টাকা, যাদের বিগ বাজেটের ছবি তাদের বিগ বাজেটে আসেনি। জি, আসেনি। এখন মনে করে আগে আমাদের একটা ছবি 80 লক্ষ 1 কোটি টাকা হলে কারণ ওটা হিট, এখন 2 কোটি টাকা বললেও হিট হয় না, কারণ এখন যে এক্সপেন্ডিচার বাড়ছে, যে আর্টিস্ট বেরিয়েছে তাতে তুলাতে পারে না। এই যখন অবস্থা, তখন আমাদের চলচ্চিত্রের ভবিষ্যৎ কি? চলচ্চিত্র কি থাকবে? মহামারীর মতো সিনেমা হল বন্ধ হয়ে গেল, 1200-1300 সিনেমা হল থেকে 100-র নিচে নেমে এসেছে। চলচ্চিত্র কি থাকবে? চলচ্চিত্র থাকবে। এটা একটা আধুনিক আপনার গণমাধ্যম, পৃথিবীর সবচেয়ে বড় গণমাধ্যম। এটার মাধ্যমে আপনি যত সহজে যত মানুষকে মোটিভেট করতে পারবেন না। চলচ্চিত্র থাকবে, কিন্তু চলচ্চিত্র কী রূপে থাকবে? চলচ্চিত্র ছাড়া কিন্তু আপনি টিভিও চলবে না, চলচ্চিত্র ছাড়া আপনি মোবাইলও চালাতে পারবেন না, ওটিটিও চলবে না।
এগুলো কিন্তু সব চলচ্চিত্র চলছে, এগুলোতে চলছে সেই চলচ্চিত্র, সেটা কোনো ছোটোভাবে কোনো বড়োভাবে। চলমান জীবনের নামই চলচ্চিত্র। চলচ্চিত্র চলমান জীবন যে আছে প্রত্যেকটা জিনিসে। এখন এক একটা টেকনিক আলাদা, কেউ নাটকের মতো করে চলমান জীবনটাকে আনতেছে, কেউ ওটিটিতে আসতেছে, কেউ আনতেছে শর্ট ফিল্ম করে। তো চলচ্চিত্র থাকবে, কিন্তু চলচ্চিত্রকে আরও মডিফাইড করতে হবে, আরও কি আসতেছে যে আমাদের কাছে আমরা এটা বুঝতে পারছি। অর্থাৎ সিনেমা হলের যে চলচ্চিত্র সেটি কি থাকবে কি? না, সিনেমা হলে চলচ্চিত্র থাকবে। আচ্ছা, হ্যাঁ, সিনেমা হলে চলচ্চিত্র থাকলে সিনেমা চলচ্চিত্র বলা যাবে না, সিনেমা থাকবে। আমি খুব বিশ্বাসী, আমি আশাবাদী লোক। আমরা সেই আশাবাদ জাগিয়ে রাখি, কারণ চলচ্চিত্র হচ্ছে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড়। তো সেটি অবশ্যই থাকবে। তরুণ প্রজন্ম বিদেশ থেকেও চলচ্চিত্রের উপর পার্ট নিয়ে আসছে, শিক্ষা নিয়ে আসছে, দেশেও চলচ্চিত্র শিক্ষার ব্যবস্থা হয়েছে। আজকে যে তরুণ প্রজন্ম যে কাজ করছে, তাদের কাজকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, এদের কাজ ভালো, এদের কাজ ভালো, কিন্তু এদের একটা উন্নাসিকতা ভাব আছে। আমি কি হনু রে ভাব, আমি একটা কি বানিয়ে ফেলেছি, এটা আমার দেশের লোকটা বুঝুক আর না বুঝুক, আমি আমার এই একটা ভাব ছাড়তে হবে। আপনাকে চলচ্চিত্র যদি বৃহৎ গণগোষ্ঠী না দেখে, বৃহৎ মানুষ না দেখে, তো এটা চলচ্চিত্র না। আপনি 10 জন লোকের জন্য চলচ্চিত্র বানাবেন কী করতে? এটা হলে অনেকে নিজের স্যাটিসফাই করতে। এরা ভালো বেকার, এরা যদি দর্শককে সাথে নিয়ে চলতো, দর্শকদের আস্তে আস্তে বোঝাতে চেষ্টা করতো যে এই চলচ্চিত্র এই এখন একটা ভালো, এক লাফে এদের নিয়ে চলে যায় বড় একটা চলচ্চিত্রে, যা ওরা বুঝতেই পারে না, ওদের মাথায় বোঝা হয়ে যায় যে এত হাইট হটের গল্প, এত হাইট হটের ব্যাপার, কোথেকে লাভ দিয়ে গল্প কোথায় চলে যাচ্ছে। তো আপনার জীবনে অসংখ্য চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য রচনা করেছেন, চলচ্চিত্র পরিচালনা করেছেন। এর মধ্যে কোন চলচ্চিত্র, কয়েকটি চলচ্চিত্র যেগুলো আপনার জীবনে স্মরণীয় হয়ে আছে, আবার যদি সেই রকম চলচ্চিত্র বানাতে পারতাম, সেই চলচ্চিত্রগুলোর কথা একটু জানতে চাই। আমার একটি ছবি খুব ভালো ছিল, নাচবো। নাচবো ছবিটা ছিল একটা বিধবা বিবাহের উপরে। এটা একজন বিখ্যাত নাট্যকার ছিলেন বিধায়ক ভট্টাচার্য, তার লেখা, এবং তখন সব সেটার উপরে রাজ্জাক ববিতার মধ্যে করেছিলাম। সেটার মধ্যে একটা সামাজিক কমিটমেন্ট ছিল। আবার আরেকটা ছবি আমার খুব ভালো চলেছিল, সেটা হচ্ছে মস্কোতে ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিল, গৃহযুদ্ধ। আচ্ছা, ওটার নাম ছিল গৃহযুদ্ধ, কিন্তু পরে সেন্সর বোর্ড মনে করলো এই ছবি রিলিজ হলে গৃহযুদ্ধ হয়ে যাবে, সে আমার যুদ্ধটা কেটে গৃহবিবাদ করে দিল। আচ্ছা, গৃহবিবাদ, এটা আলমগীর, জসিম, মাহমুদ কুলি, অনেক বড় বড় আর্টিস্ট ছিল। সেই ছবিটা একটা সামাজিক কমিটমেন্ট ছিল, যে সমাজের পরিবারের যে একটা যন্ত্রণা, পরিবারের একটা ছেলে বিরূপ হয়ে গেলে কী হয়, এগুলো আমার কাছে ভালো লাগে। আপনি এখনো 78 বছর বয়স, এখনো কর্মক্ষম আছেন, কাজ করছেন। একটি চলচ্চিত্র রিলিজ হয়েছে, সামনে 3টা ছবির স্ক্রিপ্ট করছেন, নতুন শুরু করেছি, একটা নতুন শুরু করেছেন। এই যে এত কাজ করবার শক্তি বা প্রেরণা কিভাবে পান, কোথা থেকে পান? আসলে এটা আমার মনেই তৈরি হয়। আমার আসলে কি যেন কোনো অশান্তি নেই, তো ঘরের মধ্যে কোনো অশান্তি নেই, বাইরে কোনো অশান্তি নেই, বন্ধুদের দ্বারা কোনো অশান্তি নেই, কোনো সুখ ঝামেলা নেই, কিছু নেই। আমার মনের থেকে একটা অনুপ্রেরণা আসে করার জন্যে। আমাকে সবাই বলে যে রিটায়ারমেন্টে চলে যাওয়া মানে মৃত্যুর দিকে এক পা এগিয়ে যাওয়া। আচ্ছা, তার চেয়ে আস্তে আস্তে যতটুকু কাজ পারো যা করে যাও। আমার মনে হয় জীবনের শেষ দিন পর্যন্ত আমি করতে পারলে পারবো। বাহ, আপনি শেষ দিন পর্যন্ত কাজ করে যান, সেই শুভকামনা আমাদের। অনেকক্ষণ কথা বলছি আপনার সম্পর্কে, পরিবারের বাইরে কয়েকজন মানুষ কথা বলেছেন, আপনার কয়েকজন বন্ধু বান্ধব নিকটজন, আমরা সেটি একটু স্ক্রিনে দেখে আসবো। ছোটকু আহমেদ নাম নিতে গেলেও অনেকবার ভাবতে হয়। আমাদের চলচ্চিত্রের একজন ছোটকু আহমেদ আমাদের অহংকার, বাংলাদেশের অহংকার, চলচ্চিত্রের অহংকার। ছোটকু আহমেদ একজন প্রতিষ্ঠান, বিশেষ করে চলচ্চিত্রের প্রতিষ্ঠান। কারণ হচ্ছে উনি একজন লেখক, উনি ডিরেক্টর, উনি প্রডিউসার, অজস্র পুরস্কারপ্রাপ্ত একজন নির্মাতা। তো যার কাছে সব সাফল্যের ঝুড়ি, অবশ্যই তিনি একজন প্রতিষ্ঠান। আমাদের এই জেনারেশনের মানে তরুণ প্রজন্মের আমাদের শিক্ষক, আমরা শিখি ওনার কাছ থেকে চলচ্চিত্র বানানো, গল্প বলা। সর্বোপরি ছোটকু ভাই থেকে আমরা শিখি সেটা হচ্ছে কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়। একদম মানে মানুষ বলতে যাকে আমরা বুঝি, যে যাকে দেখলে অটোমেটিকলি মাথা নত হয়ে আসে, সেটা হচ্ছে আমাদের ছোটকু আহমেদ। আচার ব্যবহার, আদর, স্নেহ, ভালোবাসা, সম্মান, কোনো কিছুর কমতি নেই। একটা মানুষের ভিতরে মানে এত গুণ থাকতে পারে, এটা ওনাকে না দেখলে, ওনার সাথে না চললে, ওনার সাথে না বসলে কখনো বোঝা যেত না।
সবসময় দোয়া করি ছোটকু ভাই এখন যেমন আছেন তেমনই থাকবেন, আরও সুস্থ সুন্দরভাবে আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবেন, আরও সুন্দর সুন্দর কাজ দিবেন, আরও সুন্দর সুন্দর লেখা দিবেন, আরও সুন্দরভাবে আমাদেরকে স্নেহ দিবেন, ভালোবাসা দিবেন। ভালো থাকবেন ছোটকু ভাই। ছোটকু আহমেদ হচ্ছেন আমার সম্পর্কে বড় ভাইরা এবং আমার অভিভাবক, এবং আমার পিতার অবর্তমানে আমি ওনাকে আমার মুরব্বী হিসেবে গণ্য করি। আমার সাথে ওনাদের সম্পর্ক সিন্স 1998, যখন আমি ওনার ছোট শালিকাকে বিয়ে করি, সেই থেকে ওনার সাথে আমার সম্পর্ক। এবং প্রথম দিন যেদিন আমি ওনার শালিকাকে দেখতে এসেছিলাম ওনার বাসাতেই, তখন থেকে ওনার সাথে আমার একটা বন্ডিং হয়ে যায়। ওনার মর্যাদা আমার কাছে অনেক উপরে। উনি সত্যিই অত্যন্ত মাটির মতো মানুষ একজন। উনি আমাদের সকলকে অত্যন্ত ভালোবাসেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করেন। ছোটকু আমার ছোটোবেলার বন্ধু। ছোটোবেলা বলতে আমি বলছি বাল্যকালে আমরা পাশাপাশি থাকতাম, আমাদের বাসার পাশেই ওদের বাসস্থান ছিল, এবং ওদের পরিবারের সাথে আমাদের একেবারে পারিবারিক সম্পর্ক ছিল। ওর বড় ভাই যে ছিলেন উনি আমার বড় ভাইয়ের বন্ধু ছিল, ওর ছোট ভাইগুলো আমার ছোট ভাইদের বন্ধু ছিল। মানে আমরা এত পারিবারিকভাবে মিলিত ছিলাম যে এটার ভাষায় বর্ণনা করা যায় না। আমাদের এক বন্ধু হাবিবুর রহমান খান, ওর খুব শখ ছিল ফিল্ম বানাবে, তো আমাদেরকে সাথে নিয়েই বানাবে বলেছে। তো আমরা 72 সালে প্রথম শুরু করলাম চলচ্চিত্র তিতাস একটি নদীর নাম দিয়ে। তো সেখানে চক্কু তখন চাকরি করে খুলনায়, সম্ভবত খুলনা থেকে ওকে নিয়ে আসা হলো। ছোটকু আমরা সব একসাথেই ফিল্মে আসলাম সত্যিকার অর্থে। এই ফিল্ম শুরু হলো আমাদের। তো পরবর্তীতে চক্কু আস্তে আস্তে ও তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের কাজ করলো, আমি প্রযোজকের কাজ করলাম, আমি ডাইরেক্টরের দিকে গেলাম না। পরবর্তীতে ছোটকু দেখা গেল যে আস্তে আস্তে ছবির আমরা একটা প্রতিষ্ঠান বানালাম শাওন সাগর লিমিটেড। সেই প্রতিষ্ঠান থেকে ছোটকু প্রথম ছবি করলো হলো ছবি নাথ বউ। ওটা ওর জীবনের প্রথম ছবি এবং খুব সুন্দর ছবি ছিল নাথ বউটা। তো ছোটকুর অনেকগুলো বিশেষ গুণ আছে, সেগুলোর মধ্যে বন্ধু বাৎসল্য ছিল খুব। আমার প্রযোজনায় ও কতগুলি ছবি করেছে, যেমন একটা ছিল রাজদণ্ড। আমরা যে 6 জন ছিলাম সেই 6 জন আমরা কিন্তু একটা জিনিস প্রতিষ্ঠা করেছি বাংলাদেশে, সেটা হলো চণ্ডীপাঠ থেকে জুতা সেলাই পর্যন্ত করার চেষ্টা করেছি এবং সেটা আমরা সাকসেসফুল হয়েছি। আমার যখন 10 কি 11 বছর তখন থেকেই ওকে আমি চিনি এবং আমাদের বন্ধুত্ব হয়, এবং সেই বন্ধুত্ব আজ অবধি আছে। ছোটোবেলা থেকেই দেখেছি সে মানে অনেক প্রতিভার অধিকারী। যেমন সে ছোটো গল্প লিখত, খুব ভালো দাবা খেলতো, খুবই ভালো দাবা খেলতো, ব্যাডমিন্টন খেলতো এবং ক্রিকেট খেলতো, এবং সবশেষে সে সাহিত্যের প্রতি তার একটা খুব টান ছিল। সে নাটক নিয়ে ব্যস্ত থাকতো, মানে অনেক কিছু নিয়ে সে ব্যস্ত থাকতো। তারপর সে মূলত একজন ইঞ্জিনিয়ার, কিন্তু তার প্রতিভা বিকশিত হলো সাহিত্যের দিক দিয়ে। সে সিনেমার সাথে জড়িয়ে গেল। তার প্রথম হাতে খড়ি হলো তিতাস একটি নদীর নাম দিয়ে, ঋতিক ঘটক সাহেবের সহকারী পরিচালক হিসাবে। তারপর থেকেই তার আস্তে 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 তার সে উপরে উঠতে লাগলো। ছোটকু আহমেদ আমার বন্ধুত্ব ওর সাথে 1966 সালের জুন জুলাই থেকে এ পর্যন্ত টিকে আছে বন্ধুত্ব। ভালো বন্ধুত্ব না হলে তো বন্ধুত্ব টিকে থাকে না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, উনি পড়তেন টেকনিক্যালে, তেজগাঁও টেকনিক্যালে। সে যথেষ্ট অর্জন করেছে, তার যথেষ্ট অর্জন রয়েছে এবং তার ছবিগুলি পরিচ্ছন্ন ছবি মুক্তি পেয়েছে। আমরা দেখেছি একটা সংস্কৃতিকে সে মেনটেন করতো, যেটাকে সত্যিকারভাবে আমাদের বাংলাদেশি সংস্কৃতির মধ্যে সেটা পড়ে। এবং এখনও ওনার যে অর্জন, সেটাকে আমি তার সাফল্য আমি উত্তর কামনা করি। আমি জিজ্ঞেস করতে চাই যে সামগ্রিকভাবে জীবনের অনুভূতিটি কেমন? আমরা আপনাকে আজকে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হিসেবে হয়তো পেতাম, কিন্তু আপনাকে এই জায়গায় ছোটকু আহমেদ হিসেবে যে আমরা এনে কথা বলছি সেটি হয়তো বলতে পারতাম না। তো আজকে কি মনে হয়, জীবন যেভাবে যাপন করতে চেয়েছিলেন
সেভাবে কি যাপন করতে পেরেছেন? না, আমি চাইনি কিভাবে জ্ঞাপন করব। আমাকে অলরেডি আমাকে নিয়ে গেছে, গড আমাকে আমার পথে নিয়ে গেছে এবং এটা 100% স্যাটিসফাই পথ। আচ্ছা, আমি এই জীবনে আমি খুব স্যাটিসফাই। দীর্ঘ শিল্পযাত্রা আপনার, এই যাত্রা ছেড়ে আমাদের একদিন সবাইকে, আপনাকে চলে যেতে হবে, আমাকে চলে যেতে তা তো হবে, অবশ্যই। আজকে যে আসছে যে শিশুটি তাকেও চলে যেতে হবে। অবশ্যই। এই চলে যাওয়াটা কি আপনি কিভাবে দেখেন? তাই এটা তো একটা নিয়ম, এটা একটা সৃষ্টিকর্তার নিয়ম। যেতে নাহি দিব তো যেতে দিতে হয়, এটা রবীন্দ্রনাথ ঠাকুরই বলেছে যে আমাদের যাওয়ার ইচ্ছা না থাকলেও সবাইকে যাওয়ার জন্য এক পা রেডি করে রাখতে হয়। তা আমি এটা নিয়ে ভাবতেই চাই না, কারণ ভাবলে চিন্তা করবো কালকে যদি মরে যায় কী হবে। আমার দরকার নেই কী হবে, যা হবার হয়েছে, যা হবার হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে ঠিক এমনি একজন বরেণ্য মানুষকে নিয়ে আপনাদের সামনে হাজির হবার আশা রাখছি। সে পর্যন্ত বিদায়, ভালো থাকুন,